একটা বদ্ধ রুম, চারদিকে কৃত্রিম আভা। খাটের উপর এলোমেলো অবচেতন দুই নরনারী। উন্মুক্ত দেহ দুটো কমফোর্টার প্যাঁচানো। যুবকটি মেয়েটির উন্মুক্ত বক্ষে মুখ গুজে ঘুমে নিমজ্জিত। যারা হলো আলভি আর অলি। এরই মাঝে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে লাবিব। সে নিজের শার্ট খুলে অলির থেকে আলভিকে ছাড়ানোর প্রয়াসে আলভিকে ধাক্কা দিতেই নেশাগ্রস্ত আলভি চোখ মেলে তাকায়। তার রক্তচক্ষু দেখে লাবিব একটা শুষ্ক ঢোক গিলল। নিজেকে সান্ত্বনা দিতে বলল, ও আমার কিছুই করতে পারবে না। আরে ও তো ড্রাঙ্ক, আমার সাথে পারবে নাকি? লাবিব এসব ভেবেই খাটে উঠে গেল, কমফোর্টার সরানোর উদ্দেশ্যে হাত বাড়ানোর কিয়তক্ষণের মধ্যেই আলভি তাকে ধাক্কা দেয়। সে টাল সামলাতে না পেরে খাট থেকে পড়ে গেল। ঘটনার আকস্মিকতায় কোমরে মারাত্মক আঘাত পেয়ে বহু কষ্টে উঠে দাঁড়াল। আলভির দিকে তাকাতেই দেখল, আলভি শান্ত চোখে তার দিকেই তাকিয়ে আছে। তার সেই চাহনি দেখে লাবিব আর এগিয়ে যাওয়ার সাহস পেল না। এক হাতে কোমর চেপে ধরে রুম থেকে বেরিয়ে গেল। লাবিব চলে যাওয়া মাত্রই আলভি অলি সমেত কমফোর্টার মুড়ো দিল। প্রায় আধা ঘন্টা সেভাবে থাকার পর আলভি অলিকে ছেড়ে খাটের অন্য প্রান্তে চলে গেল। অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, সরি। বলতে বলতেই আলভির চোখ লেগে যায়। ঠিক এই সময়েই রিফাত প্রবেশ করল। অলির কমফোর্টারটা সরিয়ে বিকৃত আচরণ করতে করতে বলল, তুই বলেছিলি ওর দিকে কেউ তাকালে তার চোখ তুলে ফেলবি, হাত বাড়ালে হাত কেটে ফেলবি। দেখ আমি দুটোই করেছি, পারলে কিছু করে দেখা দেখি। তার উক্ত কথাটা কানে পৌঁছাতেই আলভির ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে যায়। ঘাড় ঘুরিয়ে রিফাতের দিকে তাকাতেই রিফাতের হাতে থাকা ক্যামেরাটা পড়ে গেল। আলভি একবার অলির দিকে তাকিয়ে আবারও রিফাতের দিকে তাকালো। ইতোমধ্যেই আলভির মুখাবয়ব রক্তিম বর্ণ ধারণ করেছে। কালক্ষেপণ না করেই আলভি শোয়া থেকে উঠে এক হাতে অলির কমফোর্টার ঠিক করে দিয়ে আরেক হাতে রিফাতকে নিজের দিকে টেনে নিয়ে মুখ বরাবর একটা ঘুষি দিতেই রিফাত দূরে ছিটকে পড়ে। আলভি খাট থেকে নামতে উদ্যত হওয়া মাত্রই রিফাত কোনোমতে ক্যামেরাটা তুলে রুম থেকে বেরিয়ে যায়। আলভি অনেকক্ষণ দরজার হ্যান্ডেল ধরে টানাটানি করেও দরজা খুলতে পারে না, কারণ দরজাটা রিফাত বাইরে থেকে লাগিয়ে দিয়ে গেছে। আলভি পুনরায় অলির পাশে গিয়ে শুয়ে পড়ে অলিকে টেনে নিজের কাছে এনে জড়িয়ে ধরে। সে অলিকে জাগানোর জন্য গালে আলতো চাপড় রল হিসহিসিয়ে বলল, ওপেন ইয়োর আইস। এই হানিবি, কি হয়েছে? প্লিজ, সরি। এরই মাঝে আলভি আবারও অদ্ভুত কিছু অনুভব করতে লাগল। দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে আসছে। নিজেকে কন্ট্রোল করতে না পেরে আলভি পুনরায় অলির ঘাড়ে মুখ গুজল। অলির উষ্ণ শরীর থেকে নির্গত মিষ্টি ঘ্রাণে আলভি দ্বিগুণ নেশাগ্রস্ত হয়ে পড়ল। অলির হাতটা নিজের গালে ঠেকিয়ে মুখ তুলে দৃষ্টি নিবন্ধ করল ঠোঁটজোড়ার পানে। একটা শুষ্ক ঢোক গিলে জিভ দিয়ে নিজের শুকনো ঠোঁট ভিজিয়ে একমুহূর্ত অপেক্ষা না করেই অলির ঠোঁটেজোড়া কামড়ে ধরল। আরও একবার নিয়ন্ত্রণহীন আলভি নিষিদ্ধ উন্মাদনায় অবৈধ স্পর্শে অবচেতন অলিকে কলঙ্কিত করল। প্রায় 1 ঘণ্টা পর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ জানান দিচ্ছে রাত 2:20 বাজে। আলভি এবার পুরোপুরিভাবে শান্ত হয়ে অলির পাশে শুয়ে পড়ল। কিছুক্ষণ যেতেই চোখের পাতা ভারী হয়ে উঠল। বহু চেষ্টার পরেও সে সেন্সে থাকতে পারল না। অলিকে আগলে ধরেই গভীর ঘুমে তলিয়ে গেল। আলভির একটা বদ অভ্যাস আছে, ভালো ঘুম হলেই সে নাক ডাকে। এবারও তাই হল। আলভির নাক অলির কানের কাছে থাকায় অনবরত নাক ডাকার শব্দে অলির সেন্স ফিরে আসে। ছাড়ুন আমাকে, দয়া করে ছাড়ুন। একদিকে আরিশের কান্না, আরেকদিকে আলভির নাক ডাকার শব্দে অলি বিরক্তির শেষ পর্যায়ে চলে গেছে। অলি আলভিকে সুরসুরি দিল, কিন্তু তাও আলভিকে একচুলো সরাতে পারল না। সোফায় জায়গা বেশি না থাকায় আলভি সম্পূর্ণভাবে অলির উপরেই ভর দিয়ে ঘুমিয়ে আছে। এক পর্যায়ে আরিশ কান্নার মাত্রা বাড়িয়ে দিলে আলভির ঘুম হালকা হয়ে আসে। এভাবে ঘুমায় কেউ? কাঁদতে কাঁদতে ছেলেটা নীল হয়ে যাচ্ছে আর আপনি নাক ডেকে ঘুমাচ্ছেন? অলি এবার আলভির কানের কাছে মুখ নিয়ে চিল্লিয়ে উঠল, উঠু উন্নন। আলভি এবার লাফিয়ে উঠল। কি হয়েছে, কি হয়েছে? আলভি উঠে যেতেই অলি সোফা থেকে নামতে চাইল, কিন্তু সারা শরীর ব্যথায় টনটন করছে। আলভি বাতি জ্বালাতে এগিয়ে যেতে নিলে অলি বাধা দিয়ে বলে, আগে আমার কাপড় খুঁজে দিন। আলভি এখনও বুঝে উঠতে পারছে না সে স্বপ্নে আছে নাকি বাস্তবে আছে। এতক্ষণ সে যা যা দেখেছিল সব কি আসলেই স্বপ্ন ছিল? কিন্তু স্বপ্ন কি করে এত বাস্তবিক হতে পারে? কি হলো? জলদি কাপড় খুঁজে দিন না। আলভি একটা শ্বাস ফেলে অলির কাপড়গুলো খুঁজতে লাগল, কিন্তু অলির সালোয়ার আর আলভির শার্ট সেকলেই প্যাঁচিয়ে আছে। আলভি বেশি কিছু না ভেবে শেকলের একপ্রান্ত নিজের হাত থেকে খুলে ফেলল।
তারপর কাপড়গুলো অলির দিকে এগিয়ে দিয়ে নিজেও কাপড় পরে নিল। লাইট অন করতেই অলি সোফা থেকে নেমে দাঁড়াল, কিন্তু মুহূর্তেই তার মাথা ঘুরে যায়। আলভি অলিকে পুনরায় সোফাতে বসিয়ে দিয়ে চিন্তিত কণ্ঠে বলে ওঠে, তুমি বসো, আমি ছেলেকে নিয়ে আসছি। আলভি দ্রুতপায়ে এগিয়ে গিয়ে আরিশকে কোলে তুলে নিল। ছেলেটা কাঁদতে কাঁদতে হিচকি তুলে ফেলেছে। কাদার ধরন একেবারে অলির মতো। আলভির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন? ছেলের কান্না দেখে হাসি পাচ্ছে? আজব বাবা তো আপনি। আলভির হাসি থেমে গেল, ব্যস্ত পায়ে এগিয়ে গেল অলির দিকে। অলি আরিশকে কোলে তুলে বুকের দুধ খাওয়াতে লাগল। আলভি এগিয়ে গেল খাটের দিকে, খাটসহ পুরো রুমটাই এলোমেলো, গোছানো দরকার। আলভি প্রথমে খাট গোছাতে লাগল। আরিশ ঘুমিয়ে গেলে আলভি পুনরায় তাকে খাটে শুইয়ে দিল। অলি ঘড়ির দিকে তাকিয়ে দেখে নামাজের সময় পেরিয়ে গেছে, এখন সকাল 7:30 বাজে। কখন থেকে ডাকছিলাম, ওঠেননি কেন? আলভি তবদা খেয়ে গেল। সে ঘুমের ঘোরেও অলির সাথে ইয়ে করাই ব্যস্ত ছিল, কিন্তু সেসব অলিকে কিভাবে বলবে? আলভি ঘাড় চুলকাতে চুলকাতে বলল, একটা স্বপ্ন দেখছিলাম, সেই জন্যই। কি এমন স্বপ্ন দেখছিলেন শুনি? আলভি আবারও হেসে উঠল, ভীষণ অস্বস্তি ফিল করছে। যেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য নিজের ছেলের এনআইপিপি টেস্ট পর্যন্ত করেছিল সেই প্রশ্নের উত্তর এভাবে পেয়ে যাবে ভাবতেও পারেনি। আলভির হাসির ধরন দেখে অলির কপাল কুঁচকে গেল, আফসোসের সুরে বলল, আপনার জন্য আমার নামাজ মিস হয়ে গেল। আমি বসা থেকে উঠতে পারছি না। ওয়াশরুমে যাব কিভাবে? আলভি ফট করে অলিকে কোলে তুলে নিল। আমি থাকতে চিন্তা কিসের? দরকার হলে আমিই তোমাকে গোসল করিয়ে দেব। অলি ছটফটিয়ে উঠল, না না, নামান আমাকে, আমি একাই যেতে পারব। তুমি একটু আগে না বললে? আমার জন্য তুমি বসা থেকে উঠতে পারছ না, তো আমার তোমাকে হেল্প করা উচিত নয়? অলি বারণ করা সত্ত্বেও আলভি তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে ভেতর থেকে দরজা লক করে দিল। ঘড়ির কাঁটা 8টা ছুঁই ছুঁই, জানালার পর্দা ভেদ করে সূর্যের রশ্মি রুমের ফ্লোরে লুটিয়ে পড়েছে। অলি সোফায় বসে আছে, এক হাত দিয়ে সালোয়ারের হাঁটুর অংশ খামচে ধরে রেখেছে। আলভি তার চুল মুছে দিতে ব্যস্ত। হঠাৎ করেই অলির পেটের মধ্যে গুড়গুড় করে ওঠে। অলি লজ্জায় আর্স্ট হয়ে গেল। তোমার ক্ষুধা লেগেছে? অলি না বোধক মাথা নাড়তেই আলভি বলে ওঠে, তুমি যে মিথ্যা কথাও বলো তা জানা ছিল না। অলি থতমত খেয়ে গেল। আলভির দিকে তাকাতেই আলভি হেসে ওঠে, তোমার পেট বলছে ক্ষুধা লেগেছে আর তুমি বলছো লাগেনি। কোনটা সত্য? অলি নিশ্চুপ থেকে বলে ওঠে, পা থেকে এটা খুলে দিন। আমি তোমাকে বিশ্বাস করতে পারছি না। ওটা খুলে দিলেই যদি তুমি চলে যাও? আমি যাব না আর। তুমি একটু আগেও মিথ্যা বলেছ। আমি কিভাবে বিলিভ করব যে তুমি এবারও মিথ্যা বলছো না? অলি ছলছল নয়নে আলভির দিকে তাকাতেই আলভি চোখ সরিয়ে নেয়। ইমোশনাল ব্ল্যাকমেইল করে লাভ নেই। তুমি অনেক ছলনা জানো, নইলে সেদিন আমাকে ঘুম পাড়িয়ে পালিয়ে যেতে পারতে না। পালিয়ে গিয়েই বাকি লাভ হল? 1.5 মাসের মাথায় খুঁজে বের করে ফেললেন। আলভির হাত থেমে গেল, শান্ত কণ্ঠে বলল, তোমার মনে হচ্ছে 1.5 মাস হয়েছে? অলি অবাক চোখে তাকায়। আলভি ফের বলে ওঠে, 1.5 মাস মানে কত সময় জানো? অলির কপালের ভাঁজ আরও গাঢ় হল, মৃদু কণ্ঠে উচ্চারণ করল, 45 দিন। 45 দিন নয়, 49 দিন, 1172 ঘণ্টা, 70,347 মিনিট, 42,20,831 সেকেন্ড। আর এই প্রত্যেকটা সেকেন্ড ছিল 1 ঘণ্টার সমতুল্য। এবার তুমিই হিসাব করে দেখো তুমি আমার থেকে কত সময় দূরে ছিলে। বিস্ময় অলির ঠোঁটজোড়া আপনা আপনি ফাঁক হয়ে গেল। চোয়ালটাও ঝুলে পড়ার উপক্রম। আপনি এসব কি বললেন? আলভি তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, তুমি বুঝতে পারবে না। যদি বুঝতেই পারতে তাহলে আমাকে ছেড়ে যাওয়ার আগে তোমার পাজোড়া অবশ হয়ে যেত, নিঃশ্বাস নিতে কষ্ট হতো, হৃৎস্পন্দন থেমে যেত। তুমি আমাকে ছেড়ে যাওয়া তো দূর, একথা চিন্তাও করতে পারতে না। যদি তুমি জানতে তোমার অনুপস্থিতি আমাকে কতটা কষ্ট দেয় তাহলে আমাকে এতটা কষ্ট দিতে পারতে না। ভালো না বাসলেও একজন মানুষ হিসেবে কেউ কাউকে এতটা কষ্ট দিতে পারে না যতটা তুমি আমাকে দিয়েছ। অলি সোফা থেকে নেমে আলভির সামনে দাঁড়াল। আলভির হাত দুটো ধরে মাথা উঁচু করে বলল, আপনি আমার উপর এতটা নারাজ? আমি নারাজ হলেই বা তোমার কি? আপনি আমার স্বামী। আপনি নারাজ হলে আমার অনেক কিছু। আমি নারাজ নই, যা সত্যি তাই বললাম। আমি অবশ্যই তোমার ব্যবহারের কষ্ট পেয়েছি, আর আমি যে কষ্ট পেয়েছি সেটাও নিজ মুখে বলতে হচ্ছে। তুমি ভাবতে পারছো আমি কতটা অসহায়?
অলি আলভির হাতজোড়া নিজের হাতের মুঠোয় নিয়ে আঘাতপ্রাপ্ত স্থানে ঠোঁট ছোঁয়াল। আলভি ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে আছে। অলি হঠাৎ করেই আলভির চোখের দিকে তাকিয়ে বলল, আপনি যখন আলোকে নিয়ে সন্দেহ করেছেন তখন আমিও কষ্ট পেয়েছিলাম। আপনি কেন সন্দেহ করলেন আমায়? সন্দেহ করার মতো কিছু কি করেছিলাম আমি? আলভি হাত সরিয়ে নিল। সে এই ব্যাপারটা ভুলে যেতে চায় কিন্তু অলির জন্য ভুলতে পারবে বলে মনে হচ্ছে না। আমি তোমাকে এই কথাটা বলতে নিষেধ করেছি। বলতে চাইছি না তো, কিন্তু আমাকে এই ব্যাপারটা শান্তি দিচ্ছে না। আমি শান্তি পাচ্ছি না, বিশ্বাস করুন। কেন সন্দেহ করলেন, বলুন না। আলভি অলিকে পাশ কেটে খাটে এসে বসল। অলিও আসতে চাইল কিন্তু পায়ের শেকলের একপ্রান্ত সোফার সাথে লক থাকার কারণে পারল না। আলভি আরিশের দিকে তাকিয়ে দেখল আরিশের ঘুম ভেঙে গেছে। কান্না করবে করবে ভাব। আলভি আরিশকে কোলে নিয়ে বুঝতে পারল আরিশের ডায়াপার পরিবর্তন করতে হবে। আলভি চোখমুখ কুঁচকে অলির দিকে তাকায়। আই থিঙ্ক হি হ্যাজ পুপ। আলভির অভিব্যক্তি দেখে অলির হাসি পেল তবুও চেহারায় গাম্ভীর্য টেনে বলল, আমার পা মুক্ত না করে দেওয়া পর্যন্ত আমি কিছুই করতে পারব না। আলভি অলির পাশে গিয়ে বসল। মানে কি? আমি ডায়পার এনে দিচ্ছি, তুমি চেঞ্জ করে দেও। এটা খোলার প্রয়োজন কি? অত শত বুঝি না। হয় এটা খুলে দিন, নয় ওকে নিয়ে অন্য কোথাও গিয়ে বসুন। আরিশ ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠতেই আলভি তাকে নিয়ে আলমারির দিকে এগিয়ে গেল। সেখান থেকে ডায়পার বের করে নিজেই পরিবর্তন করে দিতে লাগল। এই দৃশ্য দেখে অলির চোখ ছানাবড়া হয়ে গেল। ডায়পার চেঞ্জ করা শেষে আলভি ফোন হাতে তুলে নিয়ে একজন সার্ভেন্টকে কল দিল। দুজনের ব্রেকফাস্ট রুমে পাঠিয়ে দেও। আলভি এবার আরিশকে কোলে নিয়ে ওর কপালে ঠোঁট ছোঁয়াল। এরই মাঝে কেউ একজন দরজায় নক করল। আলভি দরজা খুলে দেখল একজন সার্ভেন্ট খাবার নিয়ে এসেছে, তার সাথে উর্মিলা, নুরনাহার আর শাহনাজ বেগমও আছে। আলভি সরে যেতেই তারা রুমে ঢুকল। তাদের আসতে দেখে অলি পায়ে থাকা শেকল আড়াল করে বসল। তোমরা সকাল সকাল আমার রুমে? নুরনাহার বলল, দুজনের খাবার দিয়ে কি করবে সেটাই দেখতে এলাম। উর্মিলা বলল, আমি তো প্রচণ্ড শোকর, ভাবি। ভাইয়া, তুই ভাবিকে কোথায় পেলি? কথাটা বলতে বলতেই উর্মিলা আলভির দিকে এগিয়ে এল। আরিশকে দেখেই তার হাত নিস্পিস করছে। আলভি ব্যাপারটা বুঝতে পেরে বলল, ওই তোর মতিগতি তো ভালো ঠেকছে না। আহা, আমার বাপজানকে একটু দেনা ভাইয়া। আলভি না করতে গিয়েও থেমে গেল। আরিশকে উর্মিলার কোলে দিতেই উর্মিলা ড্যাব ড্যাব করে আরিশের দিকে তাকিয়ে থেকে টুস করে ওর ফোলা ফোলা গালে চুমু খেয়ে নিল। তোর কলেজ নেই? আজকে শুক্রবার ভাইয়া, কলেজ বন্ধ। নুরনাহার আর শাহনাজ বেগম অলির পাশে এসে বসতেই অলি মাথা নিচু করে সালাম দিল। আসসালামু আলাইকুম। তারা দুজনেই অলির সালামের জবাব দিল। নুরনাহার বলল, তুমি এভাবে কোথায় চলে গিয়েছিলে বৌমা? অলি হাত কচলাতে লাগল। কি বলবে সে? কোথায় গিয়েছিল আর কেনই বা গিয়েছিল সেসব যে বলার মতো নয়। শাহনাজ বেগম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমরা ওর সাথে খারাপ ব্যবহার করেছিলাম, হয়তো সেই জন্যই অভিমান করে চলে গিয়েছিল। অলি চুপ করে রইল। আলভি এগিয়ে এসে বলল, বাদ দেও এসব কথা, ওর শরীর ভালো নেই, ব্রেকফাস্ট করে মেডিসিন খেতে হবে। নুরনাহার বসা থেকে উঠে দাঁড়াল। কিন্তু শাহনাজ বেগম হঠাৎ অলির হাত ধরে কেঁদে উঠলেন। আমাদেরকে ক্ষমা করে দেও বৌমা। বিশেষ করে আমাকে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কটু কথা বলেছি। তোমার বাবা মাকেও ছেড়ে কথা বলিনি। কিন্তু তুমি চলে যাওয়ার পর আমি হারে হারে টের পেয়েছি তোমাকে ছাড়া আমার ছেলেটা মতারা চিহ্ন রেই যাবে। তুমি দয়া করে আমাদের সাথে রাগ করে ওকে ছেড়ে যেও না কখনো। অলি অবিশ্বাস্য চোখে শাহনাজ বেগমের দিকে তাকালো। পরক্ষণেই আলভির দিকে তাকাতেই আলভির সাথে চোখাচোখি হয়ে গেল। দেখো আমার ছেলেটার কি অবস্থা হয়েছে। তুমিও তো মা, বলো না একজন মা কি পারে ছেলের এই অবস্থা সহ্য করতে? ছেলেটার দিকে তাকানো যাচ্ছে না। এর আগে কখনো এই অবস্থায় দেখেছ ওকে? অলির চোখজোড়া জলে ভরে উঠল। টুপ করে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়তেই আলভির থেকে চোখ সরিয়ে খুব সন্তর্পণে মুছে নিল। তুমি চলে যাওয়ার পর আমার ছেলেটা পাগল হয়ে গিয়েছিল, উন্মাদের মতো আচরণ করত। আমার কাছে মনে হতো ছেলের এই অবস্থার জন্য আমিই দায়ী। অলি শাহনাজ বেগমের কাঁধে হাত রেখে বলল, শান্ত হন আম্মা, আমি আর যাব না কোথাও। তুমি আমাকে ক্ষমা করতে পেরেছ তো? এভাবে বলবেন না, আপনি এভাবে বললে আমার খারাপ লাগে। শাহনাজ বেগম অলিকে বুকে টেনে নিলেন। আজ থেকে তুমি এই বাড়ির মেয়ে। আমি তোমাকে মেয়ের মতো করে রাখব, যাতে তোমার কখনো এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা না জাগে। সবাই চলে যেতেই আলভি অলির পাশে এসে বসল।
খাবারগুলো খেয়ে পেইন কিলার খেয়ে নেও, ব্যথা কমে যাবে। অলি অভিমানী সুরে বলল, আগে আমার পা খুলে দেবেন, তারপরই আমি খাব, নয়তো খাব না। অলি ভাবল আলভি হয়তো রেগে যাবে, কিন্তু আলভি চট করে অলিকে নিজের দিকে টেনে নিল, অলির কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে বলল, আমি খুলে দেব, তার আগে ওয়াদা করো, আমি জীবিত থাকা অবস্থায় তুমি আমার অনুমতি ব্যতীত আমার থেকে দূরে যাবে না। অলি লতানো গাছের ন্যায় মিয়ে গেল, দৃষ্টি ফ্লোরে ছুঁড়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। আলভি অলির লজ্জামাখা মুখটা হাতের আজলায় নিল। তাকাও আমার দিকে। অলি আলভির দিকে তাকালো, গলা শুকিয়ে আসছে। তার অবস্থা দেখে আলভির ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটে উঠল। মুখ দিয়ে উচ্চারণ করো, কি বলো যে আমৃত্যু তুমি আমার সাথেই থাকবে। অলি সম্মোহনী সুরে বলল, আমি ওয়াদা করছি আমৃত্যু আপনার সাথেই থাকব। আলভির মন প্রাণ জুড়িয়ে গেল, ধন্যবাদ বউ। আলভি অলির গালে নাক ঘষতে লাগল, ফলস্বরূপ অলির শরীর শিরশির করে ওঠে। আলভি নেশালো কণ্ঠে বলে, তোমার মাঝে এখনও সংকোচ আছে দেখছি। বিলিভ মি, তোমার এই সংকোচ জোরতাগুলো আমাকে আরও বেশি আকৃষ্ট করে। অলি আমতা আমতা করে উঠল, মার ক্ষুধা লেগেছে। আলভি দুষ্ট হেসে বলল, আদর খাবে? অলি ছটফট করতে লাগল, পুরো শরীর ব্যথায় জর্জরিত। আলভির অল্প ছোঁয়াতেই যেন প্রতিটি রক্তকোষ বিস্ফোরিত হচ্ছে। আলভি কোমর চেপে ধরতেই অলি আর্তনাদ করে উঠল, বা থা পাচ্ছি। আলভি তৎক্ষণাৎ অলিকে ছেড়ে দিল, সোফা থেকে উঠে দাঁড়িয়ে বলল, সরি হানিবি, তুমি খাবার খেয়ে নেও, আমি তোমার জন্য মেডিসিন আনছি, তার আগে আমাকে মুক্ত করুন। আলভি মাথা নেড়ে অলির পায়ের শেকল খুলে দিল। ক্লান্ত দুপুরের অবসান ঘটিয়ে বিকালের দিকে সূর্যের তাপ ম্লান হয়ে এসেছে। আলভির কোলে থাকা আরিশ আলভির আঙুল ধরে পিটপিট চোখে তাকিয়ে আছে। রূপসা এই বাড়িতে কি করছে? অলির প্রশ্ন শুনে আলভি আর চোখে অলির দিকে তাকায়, সেই সুযোগেই আরিশ আলভির আঙুল মুখে ঢুকিয়ে নিল। আলভি দ্রুতগতিতে হাত সরিয়ে বলে ওঠে, ওর বোধ হয় ক্ষুধা লেগেছে। অলি আরিশের জামাকাপড় ভাঁজ করা রেখে বলল, কিছুক্ষণ আগেই খাইয়েছি, এটা ওর স্বভাব, হাতের কাছে কিছু পেলেই মুখে ঢুকিয়ে নেয়। আলভির ভ্রু কুঁচকে গেল, আরিশ হাত পা ছড়িয়ে খেলা করছে। কিছু জিজ্ঞেস করেছি আপনাকে। আলভি ছোট্ট শ্বাস ফেলল। লাঞ্চ করার সময়ই অলির দেখা হয়েছে রূপসার সাথে। তারা দুজন টেবিলের পাশাপাশি চেয়ারে বসেই খাবার খেয়েছে। বেশ কয়েকদিন আগেই ইয়াদ রূপসাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে। অলি থমকে গেল, বিস্ময়ভরা চোখে আলভির দিকে তাকাল। মানে ইয়াদ রূপসাকে আমার সাথে বিয়ে দিতে চেয়েছিল, তাই আমি ওকেই বাধ্য করেছি রূপসাকে বিয়ে করতে। অলির চোখমুখের অভিব্যক্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। আপনি এটা কিভাবে করতে পারেন? ওরা দুজন মিলে আমাকে মেয়েতারা চিহ্নে ফেলার ষড়যন্ত্র করেছিল, আর আপনি ওদের দুজনকে এক করে দিলেন। এখন এই বাড়িতে আমি থাকব কিভাবে? আলভি কিছু বলতে যাবে এমন সময়ই তার ফোন বেজে ওঠে। কলটা রিসিভ করে কানের কাছে নিতেই অপর পাশ থেকে দিহানের কণ্ঠ ভেসে আসে, কি রে, কই তুই? আমরা সেই কখন থেকে ড্রয়িং রুমে বসে আছি, তোর আসার কোনো নামগন্ধই নেই। তুই এই বাড়িতে এসেছিস? ইয়েস ব্রো, তাড়াতাড়ি এসো, কতদিন হলো তোমার চাঁদমুখ হানা দেখি না, একবার এসে দেখা দিয়ে যাও বাছাধন। আলভি কল কেটে দিয়ে বসা থেকে উঠে দাঁড়াল, আরিশকে কোলে নিয়েই দরজার দিকে পা বাড়াল। অলি পেছনে থেকে ডেকে উঠল, কি হলো, হন্তদন্ত হয়ে যাচ্ছেন কোথায়? আলভি দরজা পর্যন্ত এসে পেছনে ঘুরে বলল, দিহান এসেছে, আমি ড্রয়িং রুমে যাচ্ছি। ড্রয়িং রুমে এসে দিহানকে পরিবারসহ বসে থাকতে দেখে আলভির পা থেমে গেল। সে ইতোমধ্যেই দিহানের আসার কারণ সম্পর্কে ধারণা পেয়ে গেছে। নুরনাহার, রূপসা আর শাহনাজ বেগম হাতে হাতে তাদের সামনে নাস্তা পরিবেশন করে দিচ্ছে। রূপসা এক পলক আলভির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। তার চোখমুখ দেখে বোঝা যাচ্ছে না মনের মধ্যে ঠিক কি চলছে। তবে ইদানিং রূপসা কারো কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করে না, বলা যায় সারাটাক্ষণ নিজ ভাবনার জগতেই ডুবে থাকে। ড্রয়িং রুমের একপাশের সোফাতে মির্জা পরিবারের সদস্যরা আর অন্য পাশের সোফাতে শাখাওয়াত পরিবারের সদস্যরা বসে আছে। এরই মাঝে দিহান আর উর্মিলার বিয়ের দিন তারিখ ঠিক করা হয়ে গেছে। দুই পরিবারের সম্মতিতে এক সপ্তাহ পর বিয়ের দিন তারিখ ধার্য করা হয়েছে। সবকিছু ঠিকঠাক করে শাখাওয়াত পরিবারের সবাই চলে গেল। পুরোটা সময় অলি আলভির পাশেই বসেছিল। সে বুঝতে পেরেছে উর্মিলা আর দিহানের বিয়েটা তার জন্যই আটকে ছিল। এদিকে ইয়াদ ডাইনিং টেবিলের উপরে বসে বসে পা দোলাচ্ছে। পাশেই রূপসা টেবিল গোছাতে ব্যস্ত। গোছানো শেষে রূপসা চলে যেতে নেয়, কিন্তু ইয়াদ তার হাত ধরে ফেলে।
তোকে বলেছি একটা পেয়ার কেটে দিতে, আর তুই আমার কথা সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলে যাচ্ছিস। জানিস না স্বামীর সেবা করলে সওয়াব হয়। রূপসা ঘুরে এসে ইয়াদের কথামতো নাশপাতি কাটতে লাগল। এরই মাঝে তার নজর যায় ড্রয়িং রুমে বসে থাকা অলি আর আলভির দিকে। এই সময়টাতে তারা দুজন বাদে ড্রয়িং রুমে আর কেউ নেই। ডাইনিং রুম থেকে অলি আর আলভি যেই সোফাতে বসে আছে সেই সোফার পেছনে সাইড দেখা যাচ্ছে। আলভি এক টুকরো আপেল অলির মুখের সামনে ধরে খাওয়ানোর চেষ্টা করছে। আমি খাবো না। অলির কথা শুনে আলভির ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। ওকে তাহলে আমাকে খাইয়ে দেও। অলি আলভির হাত থেকে আপেলের টুকরোটা নিতে চাইলে আলভি বাধা দিয়ে বলে, হাত দিয়ে নয়। আলভি ইশারায় কিছু বলতেই অলি একটা শুষ্ক ঢোক গিলে আশেপাশে তাকাল। নার্ভাসনেসের কারণে ডাইনিং রুমে থাকা ইয়াদ আর রূপসাকে সে দেখতে পেল না। কি হলো, এত কি দেখছ? অলি লজ্জায় আর্স্ট হয়ে দূরে সরে যেতে চাইলে আলভি তার কোমর চেপে ধরে নিজের কাছে টেনে নেয়। আমার ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করো। তারা চিহ্ন রে যাচ্ছি। আলভির হিসহিসিয়ে বলা কথাটা শুনে অলির গলা শুকিয়ে আসছে। আলভি উত্তরের অপেক্ষা না করেই অলির মুখে আপেলের টুকরো ঢুকিয়ে দিল। এটা ড্রয়িং রুম। অলি কথাটা শেষ করতে পারল না, তার আগেই আলভি এক হাতে অলির কোলে থাকা আরিশের চোখজোড়া ঢাকল, আরেক হাতে অলির ঘাড় চেপে ধরে তার অধরজোড়া নিজের অধরদয় দ্বারা কামড়ে ধরল। এরকম দৃশ্য দেখার জন্য রূপসা মোটেও প্রস্তুত ছিল না। বেখেয়ালি হয়ে নাশপাতি কাটতে গিয়ে রূপসার হাত কেটে যায়। অজান্তেই মুখ থেকে বেরিয়ে আসে, আহ! ইয়াদ ফোন চাপছিল। রূপসার আর্তনাদ শুনে তার দিকে তাকাতেই ইয়াদ ঘাবড়ে যায়। রূপসার দৃষ্টি অনুসরণ করে ড্রয়িং রুমের দিকে তাকাতেই ইয়াদ ভূত দেখার মতো লাফিয়ে উঠল। তড়িৎ গতিতে রূপসার সামনে দাঁড়িয়ে রূপসার চোখজোড়া চেপে ধরল, তারপর নিজেও চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, ওহ গড ভাইয়া, এসব কি শুরু করল? রুম থাকতে শেষ পর্যন্ত ড্রয়িং রুমে? ইয়াদ যেই হাত দিয়ে রূপসার চোখজোড়া চেপে ধরে রেখেছে সেই হাত ভেজা অনুভব করল। ইয়াদ বিরক্ত হয়ে রূপসাকে টেনেটুনে কিচেনে নিয়ে গেল। হাত সরিয়ে রূপসার ওড়নায় মুছতে মুছতে বলল, তোর চোখে এত পানি আসে কোত্থেকে? এরকম রোমান্টিক সিন দেখে কাঁদে কেউ? নাকি অতিরিক্ত আবেগী হয়ে পড়েছিস? রূপসা উত্তর না দিয়ে চলে যেতে নিলে ইয়াদ তার বাহু চেপে ধরে। দেখি, হাত কেটে গেছে। ইয়াদ এক হাতে রূপসাকে ধরে রেখে আরেক হাতে কিচেনে থাকা ফার্স্ট এইড বক্সটা বের করল, তারপর হাতে ব্যান্ডেজ প্যাঁচাতে প্যাঁচাতে বলল, তোর কি মনে হয় ভাইয়ার স্পার্ম অলৌকিকভাবে ভাবির গর্ভে স্থানান্তরিত হয়ে গিয়েছিল? ইয়াদের কথা শুনে রূপসার মাথায় যেন বজ্রপাত হল। ভাইয়া মহান হতে পারে, কিন্তু আমার থেকে বেশি নয়। তুই যদি ভেবে থাকিস সে আমার মতো নিজের বউকে শোকেসে সাজিয়ে রাখে তাহলে ভুল ভাবছিস। রূপসা এবার শব্দ করে কেঁদে ওঠে। এসব বলবে না। আমার মনে আছে এভি বিয়ের পরেও আলাদা রুমে থাকত। তো ভাবি তো বিয়ের আগে থেকেই প্রেগন্যান্ট ছিল। শুধু সম্পর্ক বৈধ দেখাতে ভাইয়া সবাইকে একটা আজগুবি কাহিনী বানিয়ে শুনিয়ে দিয়েছে। তুমি এত কিছু জানলে কিভাবে? কোনো একভাবে জেনেছি। রূপসা মৃদুস্বরে জিজ্ঞেস করল, আর কি কি জানো তুমি? সেসব জেনে তোর কাজ নেই। শুধু জেনে রাখো তোকে ভাইয়াকে ভুলে যেতে হবে। রূপসা বামহাতে চোখ মুছে অভিমানী সুরে বলল, তাকে ভুলে যাওয়া মানে আতারা চিহ্ন তত্ত্বঘাতী হওয়া, তাকে ভুলে যাওয়া মানে মৃতারা চিহ্ন তত্ত্বর স্বাদ গ্রহণ করা। ইয়াদ এক মুহূর্ত থামল, পরমুহূর্তেই রূপসার চোখে চোখ রেখে বলে উঠল, তুই যেই মুহূর্তে ভাইয়াকে সম্পূর্ণরূপে মন থেকে মুছে ফেলে মৃতারা চিহ্ন তত্ত্বর স্বাদ গ্রহণ করবি ঠিক সেই মুহূর্তে আমি নিজের ভালোবাসা দিয়ে তোকে নতুন করে বাঁচতে শেখাব। তবে মনে রাখিস তোর মনের মধ্যে ভাইয়া থাকা অবস্থায় আমার ভালোবাসার স্বাদ তুই গ্রহণ করতে পারবি না। বিশ্বাস কর, আমি তোকে ভালোবাসতে চাই। দয়া করে হারাম অনুভূতিগুলোকে কবর দিয়ে আমার ভালোবাসার স্বাদ গ্রহণ কর। ইয়াদের কথাগুলো শুনে রূপসার গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। শেষমেশ রূপসা দিশেহারা হয়ে ইয়াদকে জড়িয়ে ধরল। তোমার ভালোবাসার স্বাদ অনুভব করার জন্য হলেও আমি মৃতারা চিহ্ন তত্ত্বর স্বাদ গ্রহণ করতে প্রস্তুত। ধরনীর বুকে বেশ আয়োজন করেই রাত্রি নেমেছে, তা আকাশে থাকা তারকারাজি দেখেই বোঝা যাচ্ছে। অলি ছেলেকে কোলে নিয়ে বিছানায় বসে আছে। সামনেই দাঁড়িয়ে আছে ইয়াদ আর রূপসা। আলভি তাদের দিকে তাকিয়ে এক হাতে কপাল চেপে ধরে বসে আছে। তোদের দুটোর টাইম ওভার হয়ে গেছে। বলেছিলাম অলি ফিরে এসেই তোদের শাস্তি নির্ধারণ করবে, ভুলে যাসনি নিশ্চয়ই? আলভির কথার প্রতিউত্তরে ইয়াদ হ্যাঁ বোধক মাথা নাড়ে। রূপসা মনমরা হয়ে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। অলি ভ্রু কুঁচকে আলভির দিকে তাকিয়ে শান্তকণ্ঠে বলল, আমি কি শাস্তি দেব? আপনার আদরের ভাইবোন,
যদি মনে হয় ওনারা শাস্তি পাওয়ার মতো কিছু করেছে তাহলে সেই শাস্তি আপনি নিজে থেকেই দিন। আলভি বিরক্তিসূচক শব্দ উচ্চারণ করল। আমার ভাইবোন বলেই শাস্তিটা তুমি ঠিক করবে, কারণ আমি যদি শাস্তি ঠিক করি সেই ক্ষেত্রে তোমার কাছে পর্যাপ্ত বলে মনে নাও হতে পারে। অলির ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। যেদিন আলোর জন্ম হয়েছিল সেদিন আপনার এই ভাই আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। আপনি ভাবতে পারছেন, সেদিন যদি আমি মতারা চিহ্নরে যেতাম তাহলে কি হতো? আমি কি পারতাম ওনাদের শাস্তি নির্ণয় করতে? তাহলে আপনি ধরেই কেন নিচ্ছেন না যে আমি মতারা চিহ্নরে গেছি? কথাটা শুনে আলভি রক্তচোখে ইয়াদের দিকে তাকায়। চোখের পলকেই তেড়ে গিয়ে ইয়াদের গলা চেপে ধরে। আলভি এই ঘটনা সম্পর্কে অবগত ছিল না। সে ধরে নিয়েছিল রিফাত, সিদ্দিকের সাথে মিলে ইয়াদ আর রূপসা অলিকে মেতারা চিহ্নরে ফেলার প্ল্যানে সামিল ছিল, কিন্তু ইয়াদ এরকম কিছু করেছে ভাবতেই তার মাথায় রতারা চিহ্ন তো উঠে গেছে। গলা চেপে ধরাতে ইয়াদের দম আটকে আসছে। সে নিজেকে ছাড়াতে চাইল কিন্তু কোনোভাবেই আলভির হাত সরাতে সফল হল না। রূপসা এতক্ষণ যাবৎ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও ইয়াদের অবস্থা ক্রমশ খারাপ হতে দেখে নিজেকে সামলে রাখতে পারল না। সে দৌড়ে গিয়ে আলভির হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগল, এক পর্যায়ে বলে উঠল, ভাই, ছেড়ে দেও, ওকে ছেড়ে দেও, ও কিচ্ছু করেনি, সব আমি করেছি, তুমি আমাকে মেতারা চিহ্ন রে ফেলো, ওকে ছেড়ে দেও ভাই। আলভি রূপসার কথা কানেই নিল না, বরং আরও দ্বিগুণ ক্ষিপ্ততার সহিত ইয়াদের গলা চেপে ধরল। ওর একটাই শাস্তি, আর সেটা হল মৃতারা চিহ্ন তত্ত্ব। দরকার হলে ওকে মেতারা চিহ্ন রে আমি জেলে যাব, তবুও ওকে ছাড়ব না। রূপসার কান্নার মাত্রা বেড়ে গেল, দিকবিদিক শূন্য হয়ে সে একছুটে অলির পা জড়িয়ে ধরল। ভাবি, ভাইয়াকে আটকাও প্লিজ, আমি তোমার পায়ে পড়ছি, ভাইয়া ইয়াদকে মেতারা চিহ্ন রে ফেলবে, আটকাও। রূপসার মুখ থেকে ভাইয়া আর ভাবি ডাক শুনে অলি ভড়কে গেল। সেই সাথে আলভির অবস্থা দেখেও তার হাত পা কাঁপছে। ইয়াদকে নামে তারা চিহ্ন রে যে আলভি থামবে না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার উপর রুমটা সাউন্ড প্রুফ, অলি কি করবে ভেবে পেল না। দয়া করো, ভাইয়াকে আটকাও। রূপসার আহাজারিতে অলির ভাবনায় ছেদ পড়ল। টালমাটাল পায়ে বসা থেকে উঠে দাঁড়াল, আরিশকে বিছানায় শুইয়ে দিয়ে দ্রুতপায়ে আলভির দিকে এগিয়ে গেল। প্রথমে আলভির হাত সরাতে চাইল কিন্তু পারল না। কি করছেন এসব? থামুন, আল্লাহর দোহাই লাগে, এমন করবেন না, ছেড়ে দিন ওনাকে। আলভি এক হাতে অলিকে ঠেলে সরিয়ে দিল। অলি এবার পেছনে থেকে আলভির শার্ট টেনে ধরে রূপসার উদ্দেশ্যে বলল, তুমি গিয়ে বাড়ির সবাইকে ডেকে নিয়ে এসো, দেরি করো না, তাড়াতাড়ি যাও। রূপসা হ্যাঁ বোধক মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল। এই পর্যায়ে ইয়াদের মুখ দিয়ে রতারা চিহ্ন তো বেরিয়ে এলো। অলি এবার সহ্য করতে না পেরে কেঁদে ওঠে, আর যাই হোক স্বামীর হাতে তারই ভাইকে তারা চিহ্ন ন হতে সে দেখতে পারবে না। অলি এবার সুযোগ পেয়ে আলভি আর ইয়াদের মাঝে এসে দাঁড়ায়। অলিকে দেখে আলভি এক মুহূর্তের জন্য থমকে গেল, সাথে সাথেই অলি আলভিকে জড়িয়ে ধরে। অলির উষ্ণ আলিঙ্গনে আলভির হাত ঢিলে হয়ে আসে। ফলস্বরূপ ইয়াদ ছাড় পেয়ে ফ্লোরে বসে পড়ল। বাড়ির সবাই হন্তদন্ত হয়ে রুমে আসতেই অলি আর আলভিকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ে। আলভি শক্ত করে অলিকে জড়িয়ে ধরে আছে। এরই মাঝে নুরনাহারের চোখ যায় ইয়াদের দিকে। ইয়াদকে ফ্লোরে বসে হাঁপাতে দেখে সে চিন্তিত হয়ে পড়ল। এ কি হয়েছে বাবা? ইয়াদ দ্রুত হাতে চোখমুখ মুছে স্বাভাবিক হতে চাইল, কিন্তু পারল না। হলুদ রঙের শার্টে লেগে থাকা রতারা চিহ্ন তো দেখে নুরনাহার বিচলিত হয়ে পড়লেন। রূপসা তো ইয়াদের বাম বাহু আঁকড়ে ধরে কেঁদেই যাচ্ছে। বাড়ির প্রত্যেকটা সদস্য জিজ্ঞাসু দৃষ্টিতে তাদের চারজনের দিকে তাকিয়ে আছে। হয়েছেটা কি? কিছুই তো বুঝতে পারছি না। ইয়ামিন মির্জার প্রশ্নে আলভির হুঁশ ফিরল। সে অলিকে ছেড়ে সোজা হয়ে দাঁড়াল। কি হয়েছে সেটা বরং আপনি আপনার ছেলেকেই জিজ্ঞেস করুন কাকা। তুই ইয়াদের উপর হাত তুলেছিস? উসমান মির্জার প্রশ্নের উত্তরে আলভি নিজের চুল খামচে ধরে বলল, শুধু হাত তুলিনি, আমি ওকে মেতারা চিহ্ন রে ফেলতে চেয়েছি। নুরনাহার এবার ভ্রু কুঁচকে ইয়াদের দিকে তাকালেন। ইয়াদ, কি করেছিস তুই? ইয়াদ কথা বলার মতো অবস্থাতেই নেই। শাহনাজ বেগম নুরনাহারের কাঁধে হাত রাখলেন। আরে দেখতেই তো পাচ্ছ ছেলেটার কি অবস্থা। এই অবস্থায় এসব প্রশ্ন না করলেই কি নয়? আর তুই অত্যন্ত ভুল করেছিস। ইয়াদ কিছু করে থাকলেও ওকে এভাবে মাতারা চিহ্ন রোধর করা উচিত হয়নি। অলি আলভির শার্টের পেছনের অংশ খামচে ধরে দাঁড়িয়ে আছে। ভয়ে সারা শরীর থরথর করে কাঁপছে। এর আগে আলভিকে এতটা রেগে যেতে সেদিন দেখেছিল যেদিন রূপসা অলিকে নিয়ে কটূক্তি করেছিল।
এর বাইরে আলভিকে এতটা হিংস্র রূপ ধারণ করতে দেখেনি সে। রাত 10টা, ড্রয়িং রুমের সোফায় সবাই গোল হয়ে বসে আছে। ইয়াদ কিছুটা স্বাভাবিক হতেই নিজ মুখে নিজের কৃতকর্মের কথা স্বীকার করেছে। তার এসব কর্মকাণ্ডের কথা শুনে নুরুন্নাহার শাড়ির আঁচলে মুখ গুজে কান্নায় ভেঙে পড়লেন, এগিয়ে গিয়ে ইয়াদের গালে চড় বসিয়ে দিলেন। ছি, লজ্জা করল না ভাইয়ের সাথে এমন কিছু করতে? এ ভি, তোকে কি মা তারা চিহ্ন রবে? আমি নিজেই তোকে মেয়ে তারা চিহ্ন রে ফেলব। নুরুন্নাহার আবারও ইয়াদকে চড় মারতে নিলে রূপসা সামনে এসে দাঁড়ায়। ফলস্বরূপ চড়টা গিয়ে তার গালে লাগে। রূপসা মাথা নিচু করে বলে ওঠে, সব দোষ আমার, আপনারা ইয়াদকে কিছু বলবেন না, ও আমার জন্যই এসব করেছে। ইয়ামিন মির্জা তিক্ত কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ, তোকে আর কিছুই বলতে হবে না, আমরা বুঝে গেছি সবটা। এই নালায়েক ছেলেটা এমন জঘন্য কিছু করবে সেটা আমাদের ধারণার বাইরে ছিল বইকি। হ্যাঁ রে, তোর কি মনে হয় অলি বৌমাকে মেয়ে তারা চিহ্ন রে ফেললেই এভি রূপকে বিয়ে করে নিত? শুধু শুধু কেন এসব করলি? আমার উঁচু মাথাটা নিচু করে দেওয়ার আগে বিবেকে বাঁধল না? ইয়াদ মূর্তির মতো বসে রইল। সবার থেকে এত এত তিরস্কার পেয়ে মতারা চিহ্ন রে যেতে ইচ্ছা করছে। ইয়ামিন মির্জা আলভির দিকে তাকিয়ে বললেন, এ ভি, তোর যা ইচ্ছা কর ওর সাথে, ওর মতো ছেলের দরকার নেই আমার। আলভি অলির দিকে তাকালো। অলি, ডাক শুনে অলি মাথা তুলে আলভির দিকে চাইল। আমি ওকে মেয়ে তারা চিহ্ন রে ফেলতে চেয়েছিলাম, তুমিই ওকে বাঁচিয়েছ, তাই ওর শাস্তি এবার তুমিই নির্ধারণ করবে। অলি থতমত খেয়ে গেল। এরই মাঝে ইয়াদ হঠাৎ করে বসা থেকে উঠে দাঁড়াল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ইয়াদ অলির সামনে এসে ধপ করে মেঝেতে বসে পড়ল। আমাকে ক্ষমা করে দেও ভাবি, আমি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমার অন্য কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুধু চেয়েছিলাম রূপকে যেন মৃতারা চিহ্ন তত্ত্ব যন্ত্রণা সহ্য করতে না হয়। অলি ভ্রুকুটি করল, মানে? ইয়াদ একটা শ্বাস ফেলে বলল, রূপ ভাইয়াকে অসম্ভব ভালোবাসে। আলভির মেজাজ খারাপ হল, আমি রেগে যাচ্ছি, ফালতু কথা একদম বলবি না। এক বাচ্চার বাপকে ভালোবেসে ও কোনো মহৎ কাজ করে ফেলেনি। রূপসা মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে। ইয়াদ শান্ত কণ্ঠে বলল, ও তোমাদের বিয়ের আগে থেকেই তোমাকে ভালোবাসত ভাইয়া। ওর অনুভূতিটা নতুন নয়। ওর ভাগ্য খারাপ যে তুমি সেই অনুভূতিটাকে কখনো মূল্য দেওনি। আলভি বিরক্তির শ্বাস ফেলে উর্মিলার দিকে তাকালো। উর্মিলা পাশের সোফাতেই আরিশকে কোলে নিয়ে বসে আছে। এরই মাঝে অলি বলে ওঠে, আপনি শুধু রূপসা আপুর অনুভূতিটাকেই গুরুত্ব দিয়েছেন ভাইয়া, আপনার কাছে আর কারো অনুভূতির গুরুত্ব নেই। আচ্ছা, যার মনে রূপসা আপুর জন্য তিল পরিমাণও অনুভূতি নেই সেই মানুষটার সাথে বিয়ে হয়ে গেলেই কি রূপসা আপু সুখী হতে পারত? আপনি রূপসা আপুর সুখ চাননি, শুধু চেয়েছেন তার আবদার পূরণ করতে। সে আলোর বাবার বউ হওয়ার আবদার করেছিল আর আপনি সেই আবদার পূরণে মরিয়া হয়ে উঠলেন। বিয়ের মাধ্যমে একটা সম্পর্ক পূর্ণতা পায় ঠিকই, কিন্তু সেই সম্পর্কে উভয় পক্ষের অনুভূতি থাকাটাও জরুরি। অন্তত দুজনের পিছুটান আছে কিনা সেই ব্যাপারে নিশ্চিন্ত হওয়াটা প্রয়োজন। তবে এই পিছুটান কিন্তু রূপসা আপুর মনে থাকা ওনার জন্য হারাম অনুভূতিগুলোকে বোঝায় না। এটা পিছুটান নয়, এটা এক ধরনের পাপ। মানলাম সে ওনাকে অনেক আগে থেকে ভালোবাসে, কিন্তু তাকেও তো বুঝতে হবে কোনটা হারাম আর কোনটা হালাল। ওনার অনুভূতিগুলো হারামে পরিণত হয়েছে, আর আমি মনে করি এই হারাম অনুভূতিগুলো যত দ্রুত সম্ভব মন থেকে মুছে ফেলা উচিত। অলির কথাগুলো শুনে সবাই বিস্মিত চোখে তার দিকে তাকায়। অলি কিছুক্ষণ চুপ থেকে নুরুন্নাহারের দিকে দৃষ্টি নিক্ষেপ করল। আমি আপনাকে ক্ষমা করে দেব শুধুমাত্র কাকিমার জন্য। নুরুন্নাহার কান্নাজড়িত কণ্ঠে বলল, না বৌমা, তুমি ওকে ক্ষমা করো না, ও ক্ষমা পাওয়ার যোগ্য নয়। এভি, একটা কাজ করো, তোমরা ওকে আইনের হাতে তুলে দেও। ইয়াদ অসহায় চোখে মায়ের দিকে তাকায়। তার মলিন মুখটা দেখে নুরুন্নাহারের কান্নার মাত্রা বেড়ে গেল। তো কি ঠিক করলে? আলভির প্রশ্নে অলি শ্বাস ফেলে উত্তর দিল, ওনারা যেহেতু অনুতপ্ত, ক্ষমাও চেয়েছে, সেহেতু আমি ওনাদের ক্ষমা করে দিলাম। ওকে, তাহলে সবকিছু গুছিয়ে নিতে হবে। আলভির কথার মানে বুঝল না কেউ। আলভি হঠাৎ বসা থেকে উঠে দাঁড়াল। ওদের সাথে এক বাড়িতে থাকাটা আমার পক্ষে অসম্ভব, তাই আমি ঠিক করেছি বউ বাচ্চাকে নিয়ে অন্য কোথাও শিফট হয়ে যাব।